প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে ক্লিনিকের লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে সেই আমন্ত্রণ পত্রটির প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদির সঙ্গে বাংলাদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। His Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফরি সোসাইটির এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে গত 2 মাস ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে বলেও জানান তিনি। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। কাজেই মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান তিনি। বলেন, নতুন বছরের শুরুতেই যেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া যায় সে বিষয়ে সভা হয়েছে। মন্ত্রী আরও জানান, কারিকুলামে কিছুটা পরিমার্জন হবে। আলাদা আলাদা শ্রেণীতে 4টি বই নতুন আসছে। ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, এখনো কাজ শুরু হয়নি, আগামী বছর থেকে এই নিয়োগের কাজ শুরু হবে। মূলত নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো। দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিভি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও
পেশাজীবী সহ দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। আজ সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মানুষের দোরগোড়ায় সরকারি ও আর্থিক সেবা পৌঁছে দিতে ডিজিটাল রূপান্তরের কোনো বিকল্প নেই। এ সময় ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতি ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের অনলাইন সেবা গ্রহণে আরও উৎসাহিত করতে হবে। বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। এটার আউটরিচ মাস্ট বি অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, অল দ্য সিটি। আমি যখন বলি অল দ্য সিটিজেন্স, উই মিন অল দ্য সিটিজেন্স। এই জন্য আপনার বাজেটে খেয়াল করেছেন, আমাদের অ্যালোকেশনে কিন্তু এভরিবডি ওয়াজ ইনক্লুডেড, এভরিবডি, কেউ বাকি নেই, আর্টিস্ট সিঙ্গার পর্যন্ত বাকি নেই। 29 সাল পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পুরো অর্থনীতি ঠেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বলেন, যে চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতে হবে সে চ্যালেঞ্জগুলো এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে না। বলেন, ইতোমধ্যে গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে সরকার সময় পেছানোর জন্য আবেদন করেছেন। সে অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় মন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান করতে হবে। দেশের মানব সম্পদকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। আমাদের দেশে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি যদি এখন এই মুহূর্তে নাও মোকাবেলা করতে হতো, তা হলেও রপ্তানির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, অথবা রপ্তানির বাইরে অর্থনীতিকে অন্য কোথাও অগ্রাধিকার দেওয়ার কি কোনো সুযোগ আমাদের ছিল? নিশ্চয়ই আমার সঙ্গে আপনার সঙ্গে একমত যে আমাদেরকে অবশ্যই রপ্তানিকে অগ্রাধিকার দিয়ে আমাদের অর্থনীতিকে সাজাতে হবে। এবং অবশ্যই এটা আপনারা জানেন যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে। বিগত সময় ফ্যাসিস্ট সরকার অনেক কাজ দেখিয়েছে, কিন্তু যা করেছে তার অর্ধেক চুরি করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীতে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান, নষ্ট হয়ে যাওয়া আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধান সমস্যা যতটা মুখে বলা হয়, কাজে ততটা করা হয় না। গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি না হলে সরকারের উন্নয়ন চেষ্টা কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। গ্রিন লাইসেন্স ছাড়া ভবিষ্যতে কেউ শিপ রিসাইক্লিং ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, এজন্য সরকার প্রয়োজনীয় কারিগরি ও নীতিগত সব ধরনের সহযোগিতা দেবে। আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, একসময় বিশ্বের জাহাজ রিসাইক্লিং শিল্পে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। বর্তমানে সেই অবস্থান সাময়িকভাবে পিছিয়ে গেলেও আবারও বিশ্বে 1 নম্বর অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার। এ সময় বর্তমানে দেশে 31টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড গ্রিন লাইসেন্স অর্জন করেছে বলেও জানান মন্ত্রী। তার প্রত্যেকটা কমপ্লায়েন্ট হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে এবং আন্তর্জাতিক মান অর্জন করে এখানে ব্যবসা পরিচালনা করতে হবে। আমাদের ইয়ার্ডগুলি যেন অনেকগুলি ইয়ার্ড ড্রামাটিক্যালি উন্নতি করেছে এবং গ্রিন লাইসেন্স এখন এই মুহূর্তে 31টা গ্রিন লাইসেন্সধারী
লাইসেন্সারি প্রতিষ্ঠান আছে। আরো যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজনীয় সহযোগিতা দিব। কিন্তু যারা জাহাজ রিসাইক্লিং এর ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। দিনাজপুরে পৃথক অভিযানে কোটি টাকা মূল্যের 3টি দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাড়ি থেকে 139 কেজি 500 গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। অন্যদিকে কাহারোল উপজেলার ইসহাইল এলাকায় আরেকটি অভিযানে 13 কেজি ওজনের একটি কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি এবং 9 কেজি 100 গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব প্রত্নবস্তুর মোট মূল্য প্রায় 1,57,05,000 টাকা। পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড কার্তুজ, অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও 2টি মোটরসাইকেল সহ বিপুল পরিমাণ আলামত জব্দ করেছে র্যাব। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। র্যাব 12 সিপিসি 2 পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, ভোররাতে ঈশ্বরদীর চররূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড কার্তুজ, অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, ধারালো অস্ত্র, মোবাইল ফোন, 2টি মোটরসাইকেল সহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। পরে আটককৃত 4 জনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বিদেশের মাটিতে বাংলাদেশের বোলিং ইতিহাসের নতুন মাইলফলক গড়লেন নাহিদ রানা। 2 দশক ধরে অক্ষত থাকা মাশরাফি বিন মুর্তজার রেকর্ড ভেঙে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছেন নতুন কীর্তি। সোমবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ম্যাচে দুর্দান্ত বোলিং করেন এ তরুণ পেসার। মাত্র 21 রান খরচায় 6 উইকেট নিয়ে তিনি গড়ে তোলেন নতুন ইতিহাস। এর আগে 2006 সালে কেনিয়ার বিপক্ষে 26 রানে 6 উইকেট নিয়ে এ রেকর্ডের মালিক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় 20 বছর ধরে বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার হিসেবে টিকে ছিল সেই কীর্তি। এবার সেই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে ইতোমধ্যেই নজর কেড়েছেন নাহিদ। বিদেশের মাটিতে ম্যাচ জয়ী বোলিং করে নিজের সামর্থ্যের আরেকটি শক্ত বার্তা দিলেন বাংলাদেশের এ তরুণ পেসার। বিশ্বকাপের স্বপ্ন আবারও অধরা রয়ে গেল ব্রাজিলের। শেষ 16তে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নেয়ার পর সেলেসাও শিবিরে শুরু হয়েছে বড় পরিবর্তনের ইঙ্গিত। ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। নেইমারের পাশাপাশি আরও কয়েকজন অভিজ্ঞ তারকার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডিফেন্ডার দানিলো টানা 3টি বিশ্বকাপ খেলে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। একই পথে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও তৃতীয় গোলরক্ষক ওয়েভারটন। বয়সের বাস্তবতায় যাদের 2030 বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা কম। এদিকে রক্ষণভাগের আরেক অভিজ্ঞ মুখ মার্কুইন হোস ও অ্যালেক্স সান্দ্রো সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলেছেন। অন্যদিকে মাঝ মাঠে কাসেমিরো ও ফ্যাবিনহোর ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। বয়স ও পারফরম্যান্সের দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল ফুটবলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। অভিজ্ঞদের বিদায়ের সম্ভাবনায় সেলেসাওরা এখন তাকিয়ে আছে নতুন প্রজন্মের দিকে, যারা ঘুরিয়ে দিতে চায় ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে ক্লিনিকের লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার, জানালেন শিক্ষামন্ত্রী।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।